বারংবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও এখনো মেলেনি চাকরি। আজও যেন তাই জীবন্ত শহীদ হয়েই দিন কাটাচ্ছেন সিরাজুল। তবে কেন মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলো না, এখনো সেই প্রশ্নের উত্তরই খুঁজে যাচ্ছেন গাইঘাটার এই বহিষ্কৃত প্রাক্তন কলকাতা পুলিশের আধিকারিক। সালটা 1993-এর 21শে জুলাই। তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণের দিকে মিছিল এগোচ্ছিল। কলকাতা পুলিশের তরুণ কনস্টেবল সিরাজুল তখন হাতে মাস্কেট বন্দুক নিয়ে ডিউটিতে। সেই সময় হঠাৎই পুলিশের লাঠিচার্জের নির্দেশ আসে তৎকালীন ডেপুটি কমিশনার দীনেশ বাজপেয়ীর কাছ থেকে। এরপরই যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ বাঁচাতে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশ্যে বন্দুক তাক করে সিরাজুল বলে, স্যার, এই অত্যাচার থামান, না হলে আমি গুলি চালাতে বাধ্য হব। রক্তাক্ত অবস্থায় তখন মাটিতে লুটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মুহূর্তেই পাল্টে যায় তার জীবন। বাম আমলে নিজের কর্তব্যবোধের জন্যই হারাতে হয় চাকরি। আজও সেই চাকরি ফিরে পাওয়ার আশায় কখনো কালীঘাটে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কখনো নবান্নে ছুটে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা হয়েছে বেশ কয়েকবার। সিরাজুলের চাকরি ফেরানোর নির্দেশ থেকে উপহার সব রকমভাবেই পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু আজও তার সেই চাকরি ফিরে পাওয়ার কোনো নির্দেশই এসে পৌঁছায়নি গাইঘাটা থানার অন্তর্গত ইছাপুর 1 নম্বর পঞ্চায়েতের ভদ্রডাঙ্গার টিনের চালার ভাঙাচোরা বাড়িতে। বৃদ্ধা মা ও আজ যেন আর কোনো আশার আলোয় চোখে পড়ে না সিরাজুলের। দিনমজুরের কাজ করে এখন চলে কোনো রকমের সংসার, তবু যেন এখনও বুকের ভিতর পুলিশ ইউনিফর্মের প্রতি রয়েছে ভালোবাসা ও একটি না ফুরানো আশা। যদি ডাক আসে, যদি আবারও ফিরে পান চাকরি, সেই ক্ষীণ আশাতেই এখনও 21শে জুলাই আসলেই ভাবেন হয়তো কোনোদিন বদলাতে পারে এই দুর্দশার ছবি। যা ঘটনা সেটা তো লিপিবদ্ধ আছে কমিশন রিপোর্টটা উনি সাবমিট করুক না, সেখানেই তো সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা কি রিপোর্ট দিয়েছি কি ঘটেছিল পরে 1993 সালে 21শে জুলাই যেটা উনি সচিত্র পরিচয়পত্রের আন্দোলনে উনি তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, মাননীয়া এখন যিনি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বা পুলিশ মন্ত্রী। তারপর নানা দুয়ারে দুয়ারে এদিক সেদিক ঘুরে উনি 19 সালে ওনার বাড়িতেও ডেকেছিল, আমি চিঠি দিয়েছিলাম, কাজ হয়নি। ববি হাকিম 18 সালে ডেকেছিল, সেটাও কোনো কাজ হয়নি। বললো আমরা এতদিন জানতে পারিনি, জানলে এতদিন চাকরি হয়ে যেত। শুধু মিথ্যে আশ্বাসই দিয়েছে, ঝুড়ি ঝুড়ি, কোনো কিচ্ছু করতে পারেনি। তারপর 23 সালে আবার দিদি নবান্নে ডাকলো, ডেকে আমাদের সঙ্গে ছবি তুললো, চা খাওয়ালো, গিফট দিল। সেই গিফট তো রয়েছে, গিফটের তাহলে আমাদেরকে কেন মিথ্যে আশ্বাস দিল বা কেন ডাকলো বা কেন আমাকে ওর জনগণের সামনে অপমান করলো, সেটা আনন্দবাজার পেপারেও বেরিয়েছে। তাহলে তারপরে তাহলে আমি অপমানিত না? আমাকে কেন ডেকে মিথ্যা আশ্বাস দিয়ে অপমানিত করলো? চাকরি কত বছর 97 থেকে 1997 থেকে আজ 2025-এর। মূলত তৎকালীন বিরোধী দলনেতা এখনের মুখ্যমন্ত্রীকে দিয়ে তো পাঠিয়েছিলেন, হ্যাঁ, তারপরে কেন চাকরি পাচ্ছেন না? সেটা তো মুখ্যমন্ত্রীই বলতে পারবে। উনি এত লোকের চাকরি দিচ্ছে, এত লোকের এত কিছু করছে, আমাকে 5 লাখ টাকার অফার করছে। আমার মূল্য কি 5 লাখ টাকা জীবন বাঁচানোর জন্য? হ্যাঁ, এখন কি বলবেন? আমি কি ভিক্ষা চাইছি ওনার কাছে? আমাকে ভিক্ষা দিচ্ছে? এখন কি চাচ্ছেন মূলত? এখন কি চাইবো? আমি আমার প্রাপ্য চাকরি পাবো। আমার তো জীবন তো শহীদ। আমাদেরকে কেন মঞ্চে ডাকা হয় না? আমি, নির্মল বিশ্বাস, প্রদীপ, সার্জেন্ট প্রদীপ সরকার কেন ডাকা হয় না? আমাদেরকে কেন ডাকে না? সেটাই তো আমি জানতে চাইছি। আপনারাই তো বাঁচিয়েছিলেন হ্যাঁ, আমরা বাঁচিয়েছিলাম। নির্মল বাবু অর্ডার দিয়েছিল বলেই তো আমি বাঁচিয়েছিলাম বন্ধু, না তো উনি তো বাঁচতো না। সার্জেন্ট প্রদীপ সরকারও চেষ্টা করেছিল ঠেকানোর জন্য, উনিও তো স্পটে ছিল। তাহলে তাদেরকে কাউকে ডাকা হয় না, কেন ডাকা হয় না? কারণটা কি? আপনি যদি না বাঁচেন তো আমার চাকরি থাকতো। হ্যাঁ, চাকরি থাকতো, আমি চাকরি করতাম, সব করতাম। উনি তার মুখ্যমন্ত্রী হতে পারতো না, উনি তো জীবিতই থাকতো না, তাহলে কিভাবে মানে মুখ্যমন্ত্রী হতো? মুখ্যমন্ত্রীকে বাঁচিয়ে আপনার চাকরিটা চলে গেছে। আমি এখন জীবন্ত শহীদ, আমি জীবিত থেকেও মৃত। কি নাম আপনার? আমার নাম সিরাজুল হক মন্ডল।